আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন টিপু। তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর স্যামসাং ফোন উৎপাদক প্রতিষ্ঠান এক্সেল টেলিকমের। এবং ছোট করে বলে রাখি, আগামী 15 ডিসেম্বরের মধ্যে যাদের হাতের মুঠোফোনে নিবন্ধন নেই আইএমএই নাম্বার দিয়ে, সেগুলোকে রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু এরপর আর কোনো ইলিগাল সেট ব্যবহার করা যাবে না। এবং এই যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে NEIR কার্যক্রম, অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার কার্যক্রম। নানা রকমের আলোচনার পর সেটা কার্যকর হতে যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে 16 ডিসেম্বরে। এবং তার আগে আমরা বিপুল সংখ্যক মোবাইল উৎপাদন প্রতিষ্ঠান যারা আছেন তাদের যেমন অবস্থান দেখেছি, এবং মোবাইল যারা বিক্রি করেন তাদেরও কিন্তু একটা অবস্থান আমরা দেখেছি। একটু জানতে চাই আসলে যে এই কার্যক্রম চালু হলে কি কি লাভ হবে এবং কি কি শঙ্কার কথা বলছে, তার যুক্তিটাই বা কি একটু জানতে চাই। মোহাম্মদ সাইফুদ্দিন টিপু, আপনাকে দিয়ে আলাপটা শুরু করে একটু বলবেন আমাদেরকে সংক্ষেপে, যেটা সবাই জানতে চান। NEIR কার্যক্রম যদি চালু হয়ে যায়, তার মানে আমার হাতে যে ফোনটা আছে সেই ফোনটা আমি কনফিডেন্টলি বলতে পারি এটা ভ্যালিড ফোন। ঠিক আছে, কিন্তু ফোনের দামটা কি বেড়ে যাবে? মানে কেউ কেউ বলছেন দামটা বাড়তে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা যেটা প্রথম একটা কোশ্চেন আসলো যে ফোনের দাম কি বেড়ে যাবে কিনা। জি, সেটার প্রেক্ষাপটে যদি আমি বলি যে আরেকটা কোশ্চেন এসেছে যে 57% শুল্ক, এটা অনেক বেশি। আসলে এই শুল্ক কি করবেন কি? জি, আসলে একটি মহল নিজের স্বার্থ সংরক্ষণের জন্য অপপ্রচার করছে NEIR সিস্টেমের এগেইনস্টে, যেটা আসলে নতুন করে আরোপ করা হয়েছে। যেটা একদমই ভুল ধারণা। এই মোবাইল আমদানিতে 57% শুল্ক আসলে আরোপ করা হয়েছে 2019 সালে, বিগত সরকারের সময়। পূর্ববর্তী সরকারের সময় এখন যদি কেউ যদি কমপ্লিট ইউনিট আনতে চায়, তখনই আসলে 57% ভ্যাট কার্যকর, যেটা 2019 সালের আইন অনুযায়ী আছে। আর বর্তমানে আমরা যে দেশের প্রায় 18টা উৎপাদক আছেন, 18টা ফ্যাক্টরি বিভিন্ন ব্র্যান্ডের, গ্লোবালি অলমোস্ট সবগুলো ব্র্যান্ডই কভার করে, এক্সেপ্ট আমি যদি নাম করা ব্র্যান্ডগুলো বলি, আইফোন ব্যতীত স্যামসাং, অপো, ভিভো, শাওমি, রিয়েলমি, টেকনো, ইনফিনিক্স, আইটেল, অল ব্র্যান্ডস আর দেয়ার। আমরা লোকালি যেটা প্রডিউস করতেছি সেটার আপনার উৎপাদনের খরচ পড়তেছে রাফকাট 35 to 40%। সো আমরা এখন আসলো যে যদি NEIR কার্যক্রম হয় তাহলে মোবাইল ফোনের দাম বাড়বে কিনা। জি, আমি কয়েকটা অ্যানালাইসিস আপনাদেরকে দিচ্ছি। আমাদের এই মার্কেটে দেশি উৎপাদকরা অলমোস্ট, আমি যদি বলি সবগুলো ব্র্যান্ড মোটামুটি 30,000 to 40,000 টাকা ম্যাক্সিমাম লোকাল প্রোডাকশন করে। স্যামসাং আমরা এখন পর্যন্ত আমাদের সেমি ফ্ল্যাগশিপ মডেল অর্থাৎ 1 লক্ষ টাকা পর্যন্ত ফোনকে লোকালি প্রডিউস করতেছি, যেটা আমাদের প্ল্যান আছে। হোপফুলি 2026 আমাদের যেটা লঞ্চ হবে নেক্সট ফ্ল্যাগশিপ মডেল S26 সিরিজ, ও তখন ওই ফ্ল্যাগশিপ মডেল আমরা এখানে লোকালি প্রডিউস করব। চারটা বিষয় একটু বলি, মানে যেটা আসলে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ী যারা আছেন তারা করছেন, এই চারটা শঙ্কার কথা তিনি আমাদের তারা আমাদেরকে জানাচ্ছেন। প্রথমটা হচ্ছে মোবাইল ফোনের দাম বেড়ে যাবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে একজন গ্রাহক ভোগান্তি তৈরি হবে। 3 নম্বর কথা বলছে যে দেশের বাইরে থেকে যে সেটগুলো পরিবারের জন্য আমি আনতাম, আমার বাবা মা আত্মীয় স্বজনের জন্য, সেটা আনতে গেলেও আমাকে অতিরিক্ত টাকা দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে দেশের বাজারে বিপুল সংখ্যক ব্যবসায়ীরা পথে বসে যাবে। মানে এই চারটা জিনিসের যদি সংক্ষেপে ব্যাখ্যাটা। আচ্ছা, এই চারটা জিনিসের আমি একটা আসলে দেশীয় ফোনের কোনো দাম বাড়বে না, বরঞ্চ এটা একটা সুযোগ তৈরি হবে। কারণ এবার NEIR কার্যক্রমের সাথে সাথে আমাদের একটা দাবি, এবং যারা আমাদের রিটেল ব্যবসায়ী আছেন, খুচরা ব্যবসা, ওনাদের একটা দাবি, এখন যেটা আমাদের 35 to 40% মতো আমাদের দেশ উৎপাদকদের যে খরচটা যাচ্ছে, এবং CBU ইম্পোর্টের উপর যেটা 57% ভ্যাট ট্যাক্স আছে, এটা কমানোর জন্য। গভর্নমেন্ট এটা অলরেডি NBR এটা নিয়ে কাজ করছে। আমরা আশাবাদী যে এটা খুব শীঘ্রই হয়তো NEIR ইমপ্লিমেন্টেশনের সাথে সাথে এটাও কার্যকরী হবে। এটা যদি কার্যকরী হয় তাহলে বোধ আমাদের কমপ্লিট ইউনিট সেটেরও দাম কমে আসবে, এবং দেশি উৎপাদনের সেটেরও দাম কমে আসবে। এটা গেল নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে বিদেশ থেকে সেট আনার ক্ষেত্রে, বিদেশ থেকে সেট আনার ক্ষেত্রে আসলে প্রবাসী ভাইরা যেটা এখন আনছে, আগে যেটা ছিল একটা ইউজ করা ফোন এবং একটা নিউ ফোন আনতে পারতেন। এখন বিদ্যমান নতুন যে আইন হচ্ছে সেটা অনুযায়ী উনি 2টা নতুন ফোন আনতে পারবেন এবং একটা ইউজ করা ফোন আনতে পারবেন। এবং ফোন আনার পরে এটাও প্রবাসীদের ভাইদেরকে একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে যে 2 মাস পরে এই ফোন বন্ধ হয়ে যাবে, 2 মাস পরে প্রবাসী ভাইকে আর বেশি দেশে থাকতে পারবে না। এটা আসলে ধারণা ঠিক না। অর্থাৎ 2 মাস পর্যন্ত উনি রেজিস্ট্রেশন ছাড়া ইউজ করতে পারবেন। উনি যদি 2 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করলে উনি এটা লাইফ লং এটা ইউজ করতে পারবেন। এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই।
সো এটাও আসলে একটা রং কনসেপ্ট। নাম্বার 3 ধারণা যে আমাদের এখন যারা আন্দোলন আছেন, আমাদের খুচরা ব্যবসায়ী ভাইরা, ওনাদের সাথেও আমরা বিভিন্ন সময় বসেছিলাম, ওনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের এই সিস্টেমের মধ্যে আপনারাও আমাদের সাথে কাজ করবেন। সো আমি আরেকটু জাস্ট ইনফরমেশন দিই, সারা বাংলাদেশে কিন্তু 20,000 মতো অলমোস্ট খুচরা বড় মিলে রিটেল পয়েন্ট আছে, যার মধ্যে 5,000 রিটেল হচ্ছে স্মার্টফোন বিক্রির জন্য বেশ ভালো বিক্রি করে থাকেন। সো বাকি 93% রিটেল কিন্তু আমাদের সাথে অলরেডি ব্যবসা করছেন, প্রতিটা কোম্পানির সাথে ব্যবসা আছে। ইভেন তো আজকে যারা আন্দোলন করছেন ওনাদের সাথেও কিন্তু আমাদের ব্যবসা আছে। সো দেয়ার ইজ নো মোর স্কোপ যে ওনাদের বিজনেসটা ক্ষতিগ্রস্ত হবে, যে ওনারা আর কোনো ব্যবসা করতে পারবে না। রাদার দেন আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি আপনাদের জন্য আমরা বিভিন্ন সুযোগ সুবিধা ইনশিওর করব, আপনারাও যাতে বিজনেসটা আরো ভালোভাবে সাপোর্ট করতে পারেন, আমাদেরকেও সাপোর্ট করতে পারবেন, আমরাও যাতে আপনাদেরকে সাপোর্ট করতে পারি সেটা আমরা ইনশিওর করবো আমাদের তরফ থেকে। তাহলে এখানে মানে আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন। তাহলে প্রশ্নটা হচ্ছে যে যখন কোনো গ্রাহক ভোগান্তি হবে না, যখন আসলে মোবাইল সেটের দাম বাড়বে না এবং এই সমস্ত ব্যবসায়ীরাও পথে বসবে না, তাহলে তারা এত আন্দোলন কেন করছে? মানে তাদের শঙ্কার জায়গা নেই, তারা কি বুঝতে পারছে না বিষয়টা? আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটু যদি আমি চিন্তা করি যে আসলে ওনারা আমাদের মার্কেটটা আসলে কোন জায়গায়, স্মার্টফোনের যে চাহিদা তার 40% থেকে 50% আমরা দেশ উৎপাদকরা যোগান দিতে পারতেছি, বাকি 40 to 50% হচ্ছে আমাদের বাইরে থেকে আসতেছে, এবং দিজ আর দ্য কমপ্লিট ইলিগাল হ্যান্ডসেট। 3টা হ্যান্ডসেট হয়, যেটাকে আমরা বলি ইউজড ফোন, যেটা বলি রিফাবলিশড ফোন, এবং অ্যানাদার হচ্ছে আপনার পিআই ফোন, যেটার মধ্যে এই 3টে ক্যাটাগরিতেই ওনারা কিন্তু 1 টাকাও সরকারকে দিচ্ছেন না। ওনারা নিজের মুখে স্বীকার করেছেন ওনারা 1 থেকে 2,000 টাকা 3,000 টাকা কেরিয়ার খরচ দিয়ে এটা দেশে আনতেছে এবং বিক্রি করতেছেন। আচ্ছা, এখন আবার ওনাদের একটা দাবি হচ্ছে কি, আমরা এখন যা বিক্রি করতেছি, যেমন আমরা যখন গভর্নমেন্ট যখন বললো যে ঠিক আছে তোমার ভ্যাট ট্যাক্স কমাই দিব, সিবিও কমাই দিব, তুমি সিবিও ভালো মতো ইম্পোর্ট করো, লাইসেন্স নাও, বিকজ বাংলাদেশের আমদানি নীতি অনুযায়ী সবার জন্যই বৈধভাবে হ্যান্ডসেট ইম্পোর্ট করা বা যে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করা কিন্তু বৈধ, যে কেউ এটা করতে পারে। সো দ্যার ইজ নো মোর ব্যারিয়ার। আচ্ছা, দেন ওদেরকে যখন প্রস্তাব দেওয়া হলো, ওরা এর পরে বলছে না আমরা আসলে 75% ইউজ ফোন বা রিফাবলিশ ফোন ইউজ করি, সো আমাদেরকে ইউজ ফোন বা রিফাবলিশ ফোন আমদানি করার জন্য অনুমতি দেওয়া হোক। আবার যেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী আপনি ইউজ ফোন বা রিফাবলিশ ফোন আইনত অপরাধ, মানে এটা নিষিদ্ধ করা আছে। তাহলে তাদের আন্দোলনটা কি, মানে যেহেতু আমার সময়টা কম, ছোট করে একটু বলবেন তাদের আন্দোলনের 2 মিনিটে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। বলা হচ্ছে যে ওনাদের 20,000 হ্যান্ডসেটের সাথে অনেক অনেক বড় একটা গোষ্ঠী। এই 20,000 খুচরা বিক্রেতা কি আসলে হ্যান্ডসেটটা ইম্পোর্ট করতে পারে, বাইরে থেকে আনতে পারে? না। এখানেও দেখা গেছে কি সর্বোচ্চ 10 থেকে 20 জনের মতো একটা গ্রুপ আছে যারা আসলে এটা আনেন, এবং এখানে আনার পরে দেখেন 75% যদি ইউজ ফোন বা রিফাবলিশড ফোন হয়, এটাতে যে পরিমাণ প্রফিট ওনারা ইনশিওর করেন, এই প্রফিটটা তো আর তখন আর থাকবে না, মার্কেটটা তো মোর কম্পিটিটিভ হবে, বড় কিছু হবে। একটা ছোট একটা ব্যাখ্যা দিয়ে আমি আলাপটা শেষ করব। যে কারণে ওনারা চাচ্ছেন না। হ্যাঁ, একটা ছোট বিষয়টা ব্যাখ্যা দেবেন। তারা বলেছেন যে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীরাই আপনারা লাভবান হবেন এবং বিশাল সংখ্যক ব্যবসায়ীরা বঞ্চিত হবে, একটা বৈষম্য তৈরি হবে। এই জায়গাটাই কি ব্যাখ্যাটা দেবেন? আচ্ছা, ঠিক আছে, ফাইন। আমরা 18টা কারখানা অলরেডি আছে, 18টা দেখেন, উন্মুক্ত বাণিজ্য অর্থনীতিতে সবাই সবকিছু সবার জন্য ওপেন। আমরা ওনাদেরকে বলছি আপনারাও, আজকে তো দেশে আমাদের বাংলাদেশে আইফোনের কোনো ফ্যাক্টরি নাই, সো আপনারা বিজনেসটা শুরু করতে পারেন না। আইফোন আছে, মোটরোলা আছে, আরো কয়েকটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে যেগুলো স্টিল ভ্যাকেন্ট আছে, সো ওনারাও তো এটা করতে পারেন। সো এইটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বাকি সেটা আসলে আমরা হ্যাঁ, মোহাম্মদ সাইফুদ্দিন টিপু, আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান আছেন, তিনি বোধহয় সংক্ষেপে কিছু জানতে। আমি বলছি উনি যেটি বললেন যে ওনারা আইফোন উৎপাদন করতে পারে, বাট এটা তো হিউজ ইনভেস্ট, সেই সামর্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমাদের সাংবাদিক ভাই একটা চমৎকার প্রশ্ন করছে, যেটা আছে এখন আমাদের স্মার্টফোনের আমরা চাহিদা মেটাতে পারতেছি, অর্থাৎ আমরা যারা এখানে ম্যানুফ্যাকচার করতেছি 40 to 50%, রেস্ট অফ 40 to 50% কিন্তু ইলিগাল ভাবে আমাদের দেশে ঢুকতেছে। সো ডেফিনেটলি এখানে আসলে ওনারা ব্যাংকের সাহায্য নিতে পারেন। তাহলে কি আমি একটি প্রশ্ন করি ভাই, যে রিটেল ব্যবসায়ী তাহলে কি, যে আপনি যেটা বললেন যে 40 to 50% ইলিগাল ওয়েতে আসে, তাহলে কি এটা যাতে বন্ধ না হয় সেজন্য তারা আন্দোলন করছে, এরকম কিছু? জি 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 জি, এটা যাতে বন্ধ না হয়, কারণ এখানে তো এখন যেটা আমি তখনও বলতেছিলাম যে কোনো রাজস্ব, সরকারের কোনো খাতের কোনো রাজস্ব নাই, কোনো জায়গায় কোনো কিছু নাই। ওনাদের নিজের মুখে বলা যে আসলে আমাদের যদি রাজস্ব অ্যাড হয়, সেটা যদি 20% হয়, আমার দাম বেড়ে যাবে, আমি মার্কেটে কম্পিটিটিভনেস হারাবো, তখন আমি আর বিক্রি করতে পারবো না।
সো দিস ইজ देयर স্টেটমেন্ট। এবার সবশেষ একটা ছোট করে বলবেন, মানে আপনি বলছেন যে মোবাইল সেটের দাম বাড়বে না এনইআর কার্যক্রম চালু হলে, সেটাই সবাই প্রত্যাশা করে, কিন্তু এখানে ছোট্ট একটা কিন্তু আছে। কিন্তু হচ্ছে যে রাজস্ব বোর্ডের একটা বড় ভূমিকা এখানে রাখতে হবে। এনবিআর যদি সেই জায়গাটাতে ন্যূনতম গাফিলতি করে তাহলে তো আর সেটের দাম কমছে না, বরং বাড়ছে। এটা আপনি ধন্যবাদ। আপনি জানেন যে এটা নিয়ে আমাদের আইসিটি মিনিস্ট্রি, এনবিআর, বিটিআরসি এবং বাণিজ্য মন্ত্রণালয় 4টা সরকারি সংস্থা যৌথভাবে কাজ করছেন। আমাদের ওইখানে আছে এবং আমাদের খুচরা বিক্রেতা ভাই যারা আছেন ওনারাও এই কমিটির সাথে আছেন, সবাই যৌথভাবে কাজ করছে। এনবিআর আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটা একটা যৌক্তিক পর্যায়ে এটাকে নেমে আনানো সম্ভব, যাতে আসলে দেশি উৎপাদকদের যাতে কোনো সমস্যা না হয় এবং যারা মুক্তবাজার অর্থনীতিতেও যাতে আমদানি করে আনতে পারে এটার মধ্যেও যাতে কোনো সমস্যা না হয় এবং বোথ সাইডেই যাতে একটা প্রাইজেরও একটা ভালো ব্যালেন্স থাকে, সেটাও আমাদেরকে ইনশিওর করেছে। আমি একটা লাস্ট প্রশ্ন করতে চাই, আপনি যেটা বলেছেন 40 থেকে 50% অবৈধ ভাবে আসে, তো এটি যদি বন্ধ হয় তাহলে কি আপনি যেটা বললেন যে দেশি 18টি কোম্পানি আছে বা উৎপাদক আছে, এদের উৎপাদন কি বাড়বে বলে আপনি আশা করেন বা সেই ক্যাপাসিটি আছে? দেখেন, এটাও কিন্তু আমাদের দাম কমানোর ক্ষেত্রে আরেকটা সক্রিয় সুযোগ, কারণ আমরা আমাদের ক্যাপাসিটির মাত্র 40 to 50% প্রতিটা ফ্যাক্টরি, আচ্ছা 2018 সাল থেকে যখন এই ফ্যাক্টরিগুলো এস্টাবলিশ হয় তার থেকে তার ক্যাপাসিটির মাত্র 40 to 50% ক্যাপাসিটি ইউটিলাইজড, সো স্টিল 50% আনইউটিলাইজড। দেখেন, স্মার্টফোনের ব্যাপারটা হয় কি, আপনি যখন ভলিউম যখন বাড়বে তখন অটোমেটিকলি প্রোডাকশন লাইনে আপনার কস্ট কমে আসবে, যেটা আসলে মূল্য কমানোর জন্য আরো সহায়ক হবে। অনেক ধন্যবাদ, এবং নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে আরও পরবর্তীতে কথা হবে। তবে এটা একটা বড় প্রশ্ন রয়ে যায় যে মানে আজকে 12ই ডিসেম্বর পার করলো, আমরা 13 ডিসেম্বরে আমরা পা রাখলাম, 16ই ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা, মাঝখানে আছে 3টা দিন। এই 3টা দিনের মধ্যে 4টা সংস্থাকে একসাথে একটা সিদ্ধান্তে আসতে হবে মোবাইল হ্যান্ডসেটের জন্য দামটা না কমে, সেটা এখন বড় চ্যালেঞ্জের বিষয়, এবং এই জায়গাটা নিয়ে কথা বলতাম হাতে সময় থাকলে। অনেক ধন্যবাদ, আপনি এই স্বল্প সময়ের মধ্যে বেশ স্পষ্ট করেছেন বিষয়গুলো। দর্শক, আপনারা ছিলেন এতক্ষণ একাত্তর জানালে, এবং আমাদের সঙ্গে অতিথিরা ছিলেন স্যামসাং ফোন উৎপাদক প্রতিষ্ঠান এক্সেল টেলিকমের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাইফুদ্দিন টিপু, এবং পুরো আয়োজন আমাদের সঙ্গে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান।